হ্যালো, আমি আনিসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমরা শিখব কয়েকটি ইম্পর্টেন্ট ট্যাগের ব্যবহার। আমরা হেডিং ট্যাগ বা হরিজন্টাল রুল অথবা প্যারাগ্রাফ ট্যাগ, এই ট্যাগগুলো কিভাবে ইউজ করতে হয় আমরা আজকে শিখে নেব, এবং সাথে সাথে একটা অ্যাট্রিবিউটের ব্যবহার দেখব, যেটা হচ্ছে অ্যালাইন অ্যাট্রিবিউট। তো ট্যাগ এবং অ্যাট্রিবিউট কি সেটা অলরেডি আপনারা জেনে গেছেন, এখন সেগুলো ব্যবহার দেখার পালা। আমরা যা যা শিখবো অলরেডি বলে দিয়েছি যে আমি হেডিং ট্যাগের ব্যবহার শিখবো। হেডিং ট্যাগ সাধারণত এইচ দিয়ে হেডিং বোঝানো হচ্ছে। হেডিং ট্যাগ H1 থেকে শুরু করে H6 পর্যন্ত মোট 6টি ট্যাগ রয়েছে হেডিং ট্যাগ। হরিজন্টাল রুল ট্যাগ সেটা কি এবং সেটা কিভাবে ব্যবহার করতে আমি দেখিয়ে দেবো, এবং সেটাকে সংক্ষেপে HR লেখা হয়। এটা হচ্ছে একটা এমটি ট্যাগ, অর্থাৎ এটা কোনো স্টার্টিং বা এন্ডিং এরকম কোনো কিছু নাই, একটা ট্যাগই এটার জন্য, এটা ওপেনিং বা ক্লোজিং এরকম নির্দিষ্ট করে দেওয়া নাই। প্যারাগ্রাফ ট্যাগ যেটা হচ্ছে প্যারাগ্রাফকে পি দ্বারা প্রকাশ করা, অর্থাৎ পি দ্বারা প্যারাগ্রাফ ট্যাগ বোঝায়। ট্যাগগুলো মনে রাখা আসলেই খুব সহজ। লক্ষ্য রাখবে এইচ দিয়ে H1 দিয়ে হেডিং ট্যাগ, H2 H3 H4 H5 H6 এবং মোট 6টা হচ্ছে হেডিং ট্যাগ এইচ দিয়ে নির্দেশ করে, পি দিয়ে প্যারাগ্রাফ নির্দেশ করে। তো পি ট্যাগ হচ্ছে একটি কন্টেইনার ট্যাগ, অর্থাৎ ওপেনিং এবং ক্লোজিং থাকবে এবং মধ্যবর্তী স্থানে কিছু লেখা বা টেক্সট থাকতে পারে, রাইট। এবং সাথে সাথে আমরা দেখবো অ্যালাইন অ্যাট্রিবিউটের ব্যবহার। তো চলুন কথা না বাড়িয়ে আমি আপনাদের নিয়ে যাচ্ছি কিভাবে প্র্যাকটিক্যালি সেগুলো ব্যবহার করতে আমি দেখিয়ে দেব। প্রথমেই আমাদের নোটপ্যাডটা ওপেন করে নিতে হবে। নোটপ্যাডটা ওপেন করে নেবেন। তারপর কি কি লিখতে হবে বেসিক একটা স্ট্রাকচারের জন্য সেটা আপনাদের নিশ্চয়ই জানা আছে, আমিও সেটা লিখে নিচ্ছি। বেসিক স্ট্রাকচারটা সাজিয়ে নেবেন। প্রথমে আপনাদের জানাই আছে HTML ওপেনিং HTML এবং ক্লোজিং HTML একটা দিয়ে দিতে হয়, রাইট। তারপর এটা চাইলে এখনই সেভ করে নিতে পারেন, আমি কন্ট্রোল S দিয়ে সেভ করে নিচ্ছি, আপনারাও চাইলে এটা সেভ করে নিতে পারেন। সেভ করে নেওয়াটা ভালো, প্রথম দিকে সেভ করে নেওয়াটা ভালো, রাইট। এইখানে সেভ করে নিচ্ছি। এটা আমাদের সেকেন্ড প্রোগ্রাম, তাই এখানে সেকেন্ড প্রোগ্রাম নামে লক্ষ্য রাখবেন নামটা লিখার পর .html দিতে ভুলবেন না যেন। সেভ, রাইট। তাহলে এখানে একটা আমাদের দেখতে পাচ্ছি একটা পেজ তৈরি হয়ে গেছে অলরেডি, রাইট। তো আমরা এবার কোড লেখা শুরু করি। HTML এর মধ্যে আমাদের যে যে দুটো অংশ থাকতেই হয় আপনাদের মনে আছে, হেড ট্যাগ, ওপেনিং হেড ট্যাগ এবং ক্লোজিং হেড ট্যাগ, এবং তারপরে আমাদের থাকতে হয় বডি অংশটুকু, বডি ট্যাগ, ওপেনিং বডি এবং ক্লোজিং বডি দিয়ে আমরা বেসিক স্ট্রাকচারটা তৈরি করে নেই, রাইট। এবার আমাদের কোডিং এর চিন্তা ভাবনা যে কি কি পরিবর্তন এখানে আমরা আনতে পারি। তো সবসময় এই বেসিক স্ট্রাকচারটা আপনারা তৈরি করে নেবেন। আমি আগেও দেখিয়েছি কিভাবে বেসিক স্ট্রাকচারটা তৈরি করতে হয়, আগের প্রোগ্রামে এই প্রোগ্রামে আমি দেখিয়ে দিলাম, কিন্তু পরবর্তীতে যখন আমি প্রোগ্রাম করব সবসময় বেসিক স্ট্রাকচারটা তৈরি করে রাখবো, রাইট। তো এখানে চাইলে আমরা হেডের মধ্যে কি করতে পারি আপনাদের নিশ্চয়ই জানা আছে। তো কি পেলাম এই যাবত আমরা চাইলে আউটপুটটা দেখতে পারি। এখানে আমি যদি এখানে ক্লিক দিই তাহলে দেখতে পারবেন আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি। এখানে কোনো আউটপুট নাই, কারণ বডির মধ্যে এখনো কোনো কিছু অ্যাড করি না, এবং টাইটেল বারটাও এখানে নির্দিষ্ট করে দেই নাই যে কি দেখাবে। তাহলে আমরা টাইটেল বারটাও ঠিক করে দেই, এখানে টাইটেল দিয়ে দেই কোনো একটা কিছু, যে কোনো কিছু দিয়ে দিতে পারেন। আমি আমার নামও দিয়ে দিচ্ছি এবং টাইটেলটা ক্লোজ করে দেবো, রাইট। তাহলে নিশ্চয়ই চেঞ্জ আসছে, সেটা আমরা দেখতে পারবো। এখানে গিয়ে আমরা রাইট বাটনে ক্লিক করে রিলোড করতে পারি চাইলে, আবার কিংবা এইখানেও রিলোড করতে পারি। দুইটা অপশন, এই যে এইখানে অথবা এইখানে, দেখেন টাইটেল চেঞ্জ হয়ে গেছে। এটা ক্লোজ করে দিচ্ছি এনিওয়ে। তো এবার আমরা কিছু বডিতে অ্যাড করব। বডিতে আমরা আজকে যা যা শিখবো, আমি যেটা বলেছিলাম কিভাবে হেডিং অ্যাড করতে হয়। তো হেডিংটা কি, একটা পেজের হেডিং তো কি সেটা আপনারা নিশ্চয়ই অলরেডি জানেন, বাট আমি ডাইরেক্টলি দেখাই তাহলে বুঝতে আপনাদের আরেকটু সুবিধা হবে। তো প্রথমে H1 দিয়ে আমি হেডিং শুরু করতেছি। H1 এর ভিতরে আমি লিখতেছি বাংলাদেশ। তাহলে কি করতেছি সেটা আপনারা আউটপুট দেখেই বুঝতে পারবেন। এবং H1 হচ্ছে একটা কন্টেইনার ট্যাগ, সুতরাং এটা ক্লোজ করে দিতে হবে। ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মধ্যবর্তী স্থানে আমি কিছু টেক্সট লিখলাম, রাইট। তো এবার আউটপুট দেখি আমরা কি পরিবর্তন হলো এখানে। তো দেখতে পাচ্ছেন এখানে পরিবর্তনটা কি সেটা আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন। এখানে একটা হেডিং তৈরি হয়েছে অনেকটা বড় আকারের, ঠিক আছে। তো এইভাবে চাইলে আপনি মোট 6টা হেডিং HTML এ ইউজ করা যায়, অর্থাৎ H1 থেকে H6 পর্যন্ত মোট 6টা হেডিং আছে, 6টা হেডিং ট্যাগ আছে, সেটা ইউজ করতে পারেন। তো আমি কি করে নিলাম, এটা সিলেক্ট করে কপি করে নিলাম, আপনারাও কপি করে নিন, কারণ আমাদের H1 থেকে H6 পর্যন্ত একই আমি লেখা এখানে পেস্ট করব। কন্ট্রোল B দিয়ে পেস্ট করতে পারেন, আর চাইলে এখানেও পেস্ট করতে পারেন। এন্টার দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি, পেস্ট, এন্টার দিয়ে পেস্ট করে নিচ্ছি, পেস্ট, পেস্ট, রাইট। এবার এগুলোকে একটু ভিতরে নিয়ে নেই যাতে বুঝতে সুবিধা হয় আমাদের। তো এখানে আমাদের এটা ছিল H1 ওপেনিং ট্যাগ, H1 ক্লোজিং ট্যাগ।
এটা হচ্ছে H2 ওপেনিং ট্যাগ, H2 ক্লোজিং ট্যাগ, H3 ওপেনিং ট্যাগ, H3 ক্লোজিং ট্যাগ, H4 ওপেনিং ট্যাগ, H4 ক্লোজিং ট্যাগ, H5 ওপেনিং ট্যাগ, এটা ছিল H4 তাই না? হ্যাঁ H4, এবং এটা হচ্ছে H5 ক্লোজিং ট্যাগ, এটা হচ্ছে H6 হেডিং 6 ওপেনিং ট্যাগ, হেডিং 6 ক্লোজিং ট্যাগ। সেভ করে নিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিতে পারেন, আবার চাইলে এখানে গিয়ে সেভ করে নিতে পারেন। তো দেখি এবার আমাদের আউটপুটে কি চেঞ্জ আসলো। রিলোড দিলাম, তাহলে দেখুন আমাদের হেডিং গুলো দেখতে পাচ্ছি মোট 6 ধরনের হেডিং আছে HTML এ। তো H1 হচ্ছে সবচেয়ে বড় হেডিং, তারপর H2 আরেকটু ছোট, H3 আরেকটু ছোট, সবার চেয়ে ছোট হচ্ছে H6 হেডিংটা। তো যেই হেডিংটা আপনার প্রয়োজন সেটা আপনি ইউজ করতে পারেন, রাইট। এবার একটা অ্যাট্রিবিউট নিয়ে আসবো। এবার পেজটাকে আমি একটু যদি বড় করি, তাহলে দেখতে পাচ্ছেন হেডিংটা আছে একেবারে বাম দিকে। তো আমি যদি চাই হেডিংটাকে এই সেন্টারে নিয়ে আসতে কিংবা ডান দিকে অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসতে, বর্তমানে হেডিংটা লেফট সাইডে আছে, তো আমি চাচ্ছি হেডিংটাকে সেন্টারে নিয়ে আসতে, তাহলে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করব। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি যেটা বলেছিলাম যে ট্যাগগুলোর কাজকে একটু বাড়ানোর জন্যই আমরা অ্যাট্রিবিউট ইউজ করি। তাহলে এখানে আমি একটা অ্যাট্রিবিউট ইউজ করব যার নাম হচ্ছে অ্যালাইন অ্যাট্রিবিউট। ইকুয়াল দিয়ে দেব, ইকুয়াল আপনাদের দিতে হবে, এবং এইখানে আমি অ্যাট্রিবিউটের ভ্যালুটা দিব। আপনারা চাইলে ডবল কোটেশন দিয়ে ভ্যালুটা লিখতে পারেন, অর্থাৎ আমি এখানে যদি সেন্টার লিখি এইভাবে লিখতে পারবো, আবার চাইলে ডবল কোটেশন ছাড়াও লিখতে পারবেন, তাতে কোনো প্রবলেম নাই। এবার আমি সেভ করে নিচ্ছি, এটা আবারও সেভ করে নিচ্ছি কন্ট্রোল এস দিয়ে। এবার দেখি আমি কি পরিবর্তন আসলো। তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে হেডারটা মধ্যবর্তী স্থানে চলে আসছে, অর্থাৎ হেডিংটা মধ্যবর্তী স্থানে চলে আসছে। এইভাবে চাইলে প্রত্যেকটা হেডিং আপনি চাইলে মধ্যবর্তী স্থানে নিয়ে নিতে পারেন। অ্যালাইনে এখানে শুধু যে সেন্টার একটা ভ্যালু এমন না, ভ্যালুগুলো হতে পারে লেফট, রাইট, সেন্টার কিংবা জাস্টিফাই, এরকম দিতে পারেন। তো আমি আপনাদের দেখাচ্ছি রাইট দিয়ে ভ্যালুটা জাস্ট চেঞ্জ করে এবার অ্যাট্রিবিউটের ভ্যালুটা, অ্যাট্রিবিউটের নাম থাকবে, সমান চিহ্ন থাকবে এবং অ্যাট্রিবিউটের ভ্যালু থাকবে। আমি আগেই বলেছি অ্যাট্রিবিউটের তিনটা অংশ থাকে। তাহলে এখানে H1টা হচ্ছে আমাদের ট্যাগ, এবং তার কাজটা সম্প্রসারণ করার জন্য আমরা কি করছি, একটা অ্যাট্রিবিউট নিয়ে আসছি। তো এবার আমরা দেখি, আবার সেভ করে নিচ্ছি কন্ট্রোল এস দিয়ে, প্রতিবার সেভ করে আপডেটটা দেখতে পারবো আমরা। তাহলে তো দেখি এখানে কি পরিবর্তন আসলো, এটা ডান দিকে চলে গেছে, পেজের ডান দিকে চলে গেছে আমাদের, রাইট। তো আমি এটাকে আবারও সেন্টারে নিয়ে যাচ্ছি, সেন্টার, ফাইন। তো এতটুকুই মানে মোটামুটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার আমি যেটা করতে চাবো এখানে, এখন আমি চাচ্ছি যে এই যে বাংলাদেশ যেটা আমি এটা সেভ করে নিয়ে তারপর আবার রিলোড করে দিচ্ছি, এই যে এটা মধ্যবর্তী স্থানে আসছে। এবার চাচ্ছি এটা নিচে একটা বড় একটা রুল দিতে, এটা হরিজন্টাল রুল দিয়ে দেবো। তো হরিজন্টাল রুল দিতে হলে আমরা যে ট্যাগটা ইউজ করব সেটা হচ্ছে HR ট্যাগ। তো আমি চাচ্ছি এই বাংলাদেশ এতটুকু লেখার পর হেডিংটা কমপ্লিট হওয়ার পর একটা হরিজন্টাল রুল তৈরি হবে, অর্থাৎ HR, এখানে HR ট্যাগটা ইউজ করব, এবং এটা একটা এমটি ট্যাগ। তাহলে এমটি ট্যাগের সময় আমাদের ক্লোজিং ট্যাগের কথা চিন্তা করতে হয় না, তাই না? আমরা জাস্ট ট্যাগটার নাম লিখে জাস্ট একটা এখানে এই স্ল্যাশ সাইনটা দিয়ে দিতে পারি, এটা না দিলেও কোনো প্রবলেম নাই, আগেও সেটা আমি বলেছি, রাইট। তো এবার দেখি সেভ করে নিলাম কন্ট্রোল এস দিয়ে, আবার রিলোড করে দেখি কি পরিবর্তন আসলো। যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই চলে আসছে, পুরো একটা হরিজন্টাল রুল চলে আসছে, রাইট। তো এবার আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, আশা করি এগুলো কাজ নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাহলে এতটুকুই থাকবে হেডিং ট্যাগ নিয়ে। এবার আমরা আরেকটা ট্যাগের কথা চিন্তা করবো এবার, বা দেখবো, যেটার কাজটা দেখবো আমরা, প্যারাগ্রাফ ট্যাগ। এবং প্যারাগ্রাফ ট্যাগটা কেনই বা ইউজ করবো সেটাও আমরা দেখার চেষ্টা করবো, রাইট। তো আগে এতটুকু সেভ করে নিচ্ছি, আবার রিলোড করে দেখতেছি যে পরিবর্তন আসছে কিনা না। হ্যাঁ, পরিবর্তন আসছে। এই যাবত আমরা এখানে কি কি শিখলাম, কিভাবে হেডিং তৈরি করতে হয়, হেডিংটা কিভাবে সেন্টার কিংবা রাইট লেফটে নিতে হয়, অ্যালাইন করতে হয় সেটা দেখলাম, এবং তার নিচে কিভাবে হরিজন্টাল রুল নিয়ে আসতে হয় সেটা আমরা শিখে গেলাম। তো এবার আমরা প্যারাগ্রাফ ট্যাগটা নিয়ে কাজ করব। তো সেই জন্য আমার কিছু লেখার প্রয়োজন, এই জন্য আমি এখানে অলরেডি লেখা আছে সেটা কপি করে নিচ্ছি। এখান থেকে কপি করে নিয়ে, যেহেতু আমি একটু লেজি টাইপের, তাই এরকম লিখতে চাইতেছি না, অলরেডি যেগুলো লেখা আছে সেগুলো নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি বডির মধ্যে, রাইট। তাহলে দেখতে পাচ্ছেন আমি এটা বড় করে দেখাচ্ছি আপনাদের যে সেই লেখাগুলো এখানে কি চলে আসছে, রাইট। তো এটার আউটপুট কি আসে আমি সেটা দেখতে চাই। আগে সেভ করে নিচ্ছি কন্ট্রোল এস দিয়ে, আপনারা চাইলে আবারও বলতেছি এখানে গিয়ে সেভ করতে পারবেন। সেভ করে নিচ্ছি, তারপরে এবার রিলোড দিয়ে দেখি কি পরিবর্তন আসলো। তাহলে দেখতে পাচ্ছেন এইখানে এই লেখাগুলো আমাদের ওয়েব পেজে চলে আসছে, ফাইন। তো আমি চাচ্ছি এই লেখাগুলো একটা প্যারাগ্রাফে আছে, যেটা হয়তো বা পড়তে অনেক সময় লাগতে পারে বা বুঝতে অনেক সময় লাগতে পারে, তাই আমি চাচ্ছি এইখানে কমপক্ষে 2 থেকে 3টা প্যারাগ্রাফ তৈরি করার জন্য, এই লেখাগুলো ভেঙে ভেঙে প্যারাগ্রাফ তৈরি করার জন্য, তাহলে পড়তে সুবিধা হবে হয়তো বা। তো আমি সেটাই করতেছি। ধরা যাক এইখানে আপনার যেইখানে খুশি সেইখানে প্যারাগ্রাফ তৈরি করুন। ধরা যাক আমি এইখানে একটা প্যারাগ্রাফ তৈরি করতেছি, তাই আগে আমি এগুলোকে একটু আলাদা করে নিচ্ছি লেখাগুলো, যাতে বুঝতে সুবিধা হয় প্যারাগ্রাফ কোথায় কোথায় তৈরি করতেছি।
কয়েকটি প্যারাগ্রাফ তৈরি করার চেষ্টা করতেছি। ট্যাব দিয়ে আবার সরিয়ে নিচ্ছি। তারপর আপনার ইচ্ছা মতো আপনি নিউ লাইন দিয়ে প্যারাগ্রাফ তৈরি করতে সমস্যা নাই। রাইট, তাহলে দেখতে পাচ্ছেন আমি এই লেখাগুলোকে 4টা অংশে বিভক্ত করে দিয়েছি এখানে। তো এইখানে বিভক্ত করলে যে আউটপুট এরকম আসে এমন কোনো কথা না, অবশ্যই এরকম আসবে না। দেখুন আমি আবার এখানে রিলোড করে নিচ্ছি, ওইখানে সেভ করে নিলাম, আমি অবশ্যই এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। তারপরে এখানে আউটপুট দেখার চেষ্টা করতেছি কি পরিবর্তন আসছে। আউটপুটে কোনো পরিবর্তন আসে নাই। তো কেন পরিবর্তন আসে নাই আমরা আগেই দেখেছি যে আপনি নোটপ্যাডে যেভাবে লিখুন না কেন সবসময় এইভাবে আসে যে আগে পেজের এই অংশ থেকে শুরু করে একেবারে এই মাথায় আসবে, তারপর আবার এখান থেকে শুরু হয়ে এরকম আসবে। যতক্ষণ না আপনি তাকে বলে দিয়েছেন যে অথবা এখানে একটা নতুন লাইন প্রয়োজন কিংবা একটা প্যারাগ্রাফ প্রয়োজন, এরকম যতক্ষণ না বলে দিবেন সে নর্মালি পেজে এরকমই দেখাবে। রাইট, আমরা চাচ্ছি প্যারাগ্রাফ তৈরি করার জন্য। তাহলে প্যারাগ্রাফ তৈরি করার জন্য যে ট্যাগ ইউজ করবো সেটা হচ্ছে পি ট্যাগ। লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে পি ট্যাগ। তাহলে এইটা হচ্ছে ওপেনিং পি ট্যাগ এবং প্যারাগ্রাফটা কোথায় শেষ হবে সেটা বলে দিবেন। আমি বলে দিতে চাচ্ছি যে প্যারাগ্রাফটা এইখানে শেষ হবে, এটা আমার ক্লোজিং পি ট্যাগ। রাইট, তো এবার দিকে আমরা কোনো পরিবর্তন আসছে কিনা না সেটা দেখার চেষ্টা করি। সেভ করে নিলাম কন্ট্রোল এস দিয়ে, রিলোড করে নিলাম। তাহলে অবশ্যই এইখানে এতটুকু পর্যন্ত একটা প্যারাগ্রাফ তৈরি হয়ে গেছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে প্যারাগ্রাফ কিভাবে তৈরি করতে হয়। আপনি হয়তো ভাবতে পারেন যে আমি আলাদা আলাদা করে নিয়েছি, সেটা কোনো কাজের জন্য। আসলে না, জাস্ট বোঝার সুবিধার্থে আমি জাস্ট এই লাইনগুলোকে আলাদা করে নিয়েছি। আপনি যে কোনো জায়গায় ওপেনিং পি ট্যাগ এবং ক্লোজিং পি ট্যাগ দিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। এবং সেটাও আমি করে দেখাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। এই যে আমি সবগুলো লেখা আবার আগের মতো চলে নিয়ে আসতেছি এক জায়গায়। রাইট, দেখতেই পাচ্ছেন। ফাইন, তো দেখুন আপনি জাস্ট লক্ষ্য রাখবেন যে ওপেনিং ট্যাগটা কোথায় দিচ্ছেন এবং ক্লোজিং ট্যাগটা কোথায় দিচ্ছেন সেটা লক্ষ্য রাখবেন। ওকে ফাইন, তাহলে আমাদের ওপেনিং ট্যাগ ছিল এই যে এখানে প্যারাগ্রাফ পি ট্যাগটা ছিল, তারপর সেটা আমরা ক্লোজ করে দিয়েছি এইখানে। চাইলে এইখানে আরেকটা ট্যাগ আপনি তৈরি করতে পারেন, ওপেনিং পি ট্যাগ দিয়ে দিলাম এইখানে, এবং ক্লোজিং ট্যাগটা আপনি চাইলে এইখানে কোনো এক জায়গায় দিয়ে দিতে পারেন। ধরা যাক আমি এইখানে দিলাম। আবার এইখান থেকে আরেকটা প্যারাগ্রাফ শুরু হবে, পি ট্যাগ দিয়ে দিলাম, এবং সেটার জন্য ক্লোজিং ট্যাগটা আমি একেবারে শেষে এই জায়গায় দিয়ে দিলাম, ক্লোজিং পি ট্যাগটা। রাইট, তো দেখি আমাদের আউটপুটে কি পরিবর্তন আসলো। এবার রিলোড করে নিচ্ছি পেজটাকে। তাহলে 3টা প্যারাগ্রাফ তৈরি করতে আমরা সক্ষম হয়েছি। তো এই প্যারাগ্রাফ পি ট্যাগের জন্য আমরা চাইলে অ্যাট্রিবিউট অ্যালাইনটা ব্যবহার করতে পারি, অ্যালাইন অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে পারি পি ট্যাগেও। ধরা যাক এখানে প্যারাগ্রাফের আর একটা বিষয় লক্ষ্য রাখবেন, যখনই আমরা অ্যাট্রিবিউট ইউজ করি শুধু ওপেনিং ট্যাগে, ক্লোজিং ট্যাগে সেটা ব্যবহার করতে হয় না। ক্লোজিং ট্যাগে না, শুধু ওপেনিং ট্যাগে অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে। তো ওপেনিং ট্যাগে আমি অ্যালাইন করে দিচ্ছি এই প্যারাগ্রাফটাকে, বলে দিচ্ছি যে প্যারাগ্রাফে যখন আপনি অ্যালাইন ট্যাগটা ইউজ করবেন তখন যদি আমরা বলি এখান থেকে লেফট, তাহলে কি হবে, লেখাগুলো প্যারাগ্রাফের লেখাগুলো বাম দিক থেকে শুরু হবে। সেটাই আমি এখানে দেখানোর চেষ্টা করতেছি। লেফট দিয়ে দিলাম, এবার দেখি আমরা কি পরিবর্তন আসে। রিলোড করে নিচ্ছি। রাইট, তো লেখাগুলো অটোমেটিক্যালি বাম দিক থেকে শুরু হয় বাই ডিফল্ট, তাই কোনো পরিবর্তন হয়তো বা আমাদের চোখে ধরা পড়েনি। তো আমি এইটার জন্য সেকেন্ড প্যারাগ্রাফের জন্য কাজটা একটু ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে সেকেন্ড প্যারাগ্রাফটা এখান থেকে শুরু হয়েছিল, তাই আমি এখানে অ্যালাইন লেফট, তো অটোমেটিক্যালি আমরা বাই ডিফল্ট অন্য একটা ভ্যালু দিয়ে দেখি। আমরা অ্যালাইন রাইট, অ্যালাইন রাইট দিয়ে সেভ করে নিলাম কন্ট্রোল এস দিয়ে। এবার আউটপুটটা দেখি এখানে এসে যে কি পরিবর্তন হলো। লেফট হলে কি হয়, বাম দিক থেকে লেখা শুরু হয়, আর রাইট হলে ডান দিক থেকে শুরু হয়। যেমনটা অ্যারাবিয়ান বা অ্যারাবিক লেখাগুলো ডান দিক থেকে শুরু হয়, আপনারা যেমনটা জানেন। তো দেখি কি পরিবর্তন আসে এখানে। আমরা রিলোড করে নিচ্ছি, তাহলে দেখুন লেখাগুলো কিন্তু ডান দিক থেকে শুরু হয়েছে। লক্ষ্য রাখুন ডান দিক থেকে, প্রত্যেকটা লাইন কিন্তু ডান দিক থেকে শুরু হয়েছে। এই যে রাইট। এবার আমরা অ্যাট্রিবিউটের ভ্যালু আরেকবার চেঞ্জ করে দেখি। এখানে রাইট না দিয়ে আমি দিয়ে দিচ্ছি জাস্টিফাই। তো 4টা ভ্যালু ইউজ করতে পারি আমরা, লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাই। লেফট দিলে কি হবে, প্যারাগ্রাফের লেখাটা বাম দিক থেকে শুরু হবে, রাইট দিলে ডান দিক থেকে শুরু হবে, সেন্টার দিলে মধ্যবর্তী স্থান থেকে শুরু হবে, আর জাস্টিফাই যদি আমরা ভ্যালুটা ইউজ করি তাহলে কি হবে, ডান এবং বাম উভয় দিকে সমান লেখা আসবে, উভয় দিকে সমান সমান করে আসবে। সেটা কি আমি সেটা এখানে দেখানোর চেষ্টা করতেছি। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেবেন এইখানে চেঞ্জ করার পর। এবার আমরা এখানে রিলোড দিচ্ছি। দেখুন
এই দিক এবং এই দিক উভয় দিকে কিন্তু একেবারে সমান সমান লিখে আসছে। কিন্তু এই প্যারাগ্রাফের দিকে লক্ষ্য রাখুন, বাম দিকে প্রত্যেকটা একই জায়গা থেকে, এই যে এইখান থেকে শুরু হয়েছে ঠিকই আছে, বাম দিকের অ্যালাইনমেন্টটা ঠিক আছে, কিন্তু ডান দিকে লক্ষ্য রাখুন এই লেখাটা এতটুকু পর্যন্ত আসছে, আবার এই লেখাটা এতটুকু, অর্থাৎ ডান এবং বামে সমান নয়, কিন্তু এইখানে বাম এবং ডান সমান থাকবে। এটাই হচ্ছে জাস্টিফাই এর কাজ। তো আজকের লেকচার ভিডিও এতটুকু থাকবে, আশা করি বুঝতে পেরেছেন। প্র্যাকটিস করতে থাকুন, পরবর্তী লেকচার ভিডিওতে আরো কোনো টপিক নিয়ে হাজির হবো আপনাদের সামনে। আল্লাহ হাফিজ।